এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি একজন রাজনৈতিক বিশেষজ্ঞর কাছে, যিনি রাজনৈতিকভাবে চিন্তাশীল এবং সমস্ত বিষয়ে বিশদে খবরাখবর রাখেন। গতকাল সপ্তম দফা ভোট শেষ হয়েছে। বিভিন্ন চ্যানেল এক্সিট পোল প্রোভাইড করেছে এবং সেই বিষয়ে তার কি মতামত আমরা সরাসরি জানার চেষ্টা করব। আকবর ভাই, গতকাল সপ্তম দফা ভোট শেষ হয়েছে এবং এক্সিট পোল বার হয়েছে এবং বিভিন্ন চ্যানেলগুলো যে ফল প্রকাশ করেছে, এ বিষয়ে আপনার মতামত কি? চক্রান্ত, দালাল মিডিয়ার চক্রান্ত। আগামীকাল ৩রা জুন সোমবার শেয়ার মার্কেটে কয়েক ঘন্টার মধ্যে কয়েক কোটি কোটি টাকা রোজগার করার একটা গেম প্ল্যান। এক্সিট পোল, সংবাদ মাধ্যমকে আমি ছোটবেলা থেকে সম্মান করে আসি। ভারতবর্ষের সংবিধানের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে। 2014 সালে এই নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে, একজন স্বৈরচারী অহংকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর থেকে সংবাদ মাধ্যম যে এইভাবে বিক্রি হয়ে যাবে, আমার ছোটবেলা থেকে সংবাদ সম্পর্কে যা খবর রাখি সেই সম্পর্কে আমার এতটা ধারণা তখন হয়নি। এখন বুঝতে পারছি দালাল মিডিয়াদের চক্রান্ত। এক্সিট পোল, এই এক্সিট পোল মিলবে না, আপনারা লিখে রেখে দিন। এই এক্সিট পোলে দেখানো হয়েছে টিএমসিকে 13 থেকে 15টার মধ্যে সিট দেওয়া হয়েছে এবং বিজেপি সরকারকে 23 থেকে 27 এবং সিপিআইএম ও কংগ্রেসের জোটেদের 1 থেকে 3-এর মধ্যে রাখা হয়েছে। এ বিষয়ে মতামত কি? শোনেন, একটা কথা বলি, শুধু পশ্চিমবাংলা দেখলে হবে না। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সরকার, মামাটি মানুষের সরকার ক্ষমতায়, 52টা না 53টা প্রকল্প। পশ্চিমবাংলার এমন কোনো বাড়ি নেই, গরিব মধ্যবিত্ত, যে বাড়িতে সরকারি পরিষেবা পৌঁছায়নি। তারপরেও যদি পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে 13টা সিট দেয়, আমার মনে হয় যারা আমরা তৃণমূল কংগ্রেস, পশ্চিমবাংলায় যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, তারা চিরদিনের মতন বসে যাবে। দুর্ভাগ্য, এই দালাল মিডিয়ায় যে জিনিস দেখিয়েছে কালকে, একটু হলেও চিন্তিত আছে তৃণমূল কংগ্রেসের যারা সক্রিয় কর্মী বা ভারতবর্ষের বিরোধী পক্ষ। টেনশন ঢোকানোর জন্য, ব্রেন হ্যাং করে দেওয়ার জন্য এই দালাল মিডিয়ার এই চক্রান্ত। আমি বারবার প্রতি কথায় আপনারা আমি জবাব দিতে চাই, দালাল মিডিয়ার চক্রান্ত। এক্সিট পোল খাটবে না, খাটবে না, খাটবে না। আপনি চিন্তা করতে পারেন, কেরালায় বামেরা ক্ষমতায়, কেরালায় বামেদের শূন্য দিয়েছে। কর্ণাটকে কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে যে কটা প্রতিশ্রুতি ওনারা দিয়েছিলেন, 1 মাসের মধ্যে, ক্যাবিনেট গঠন হওয়ার পরে 1 মাসের মধ্যে প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে কংগ্রেস পালন করেছে। মানুষের কি জনরোষ! তারপরেও 28টা সিটের মধ্যে গতবারে জেডিএস পেয়েছিল 1টা, বিজেপি 26টা, আর কংগ্রেস পেয়েছিল 1টা। তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাওয়ার পরে কংগ্রেস ক্ষমতায়, এবং প্রতিশ্রুতি পালনে, অঙ্গীকার পালনে 1 নম্বরে জাতীয় কংগ্রেস। সেই জায়গায় কংগ্রেসকে দিচ্ছে 2 থেকে 3টে, 20 থেকে 25টা বিজেপি। ছি দালাল মিডিয়া, ছি! এই মিডিয়ার যে সম্মান এই অন্তরে ছিল, গতকাল থেকে সেই মিডিয়ার প্রতি এত ভালোবাসা, এত সম্মান, এত শ্রদ্ধা আমার ছিল, গতকাল থেকে আমার আর থাকবে না। 1 জুন 2024 থেকে আমার আর ওই সম্মান আর থাকবে না। আমাদের পশ্চিমবঙ্গে টোটাল সিট হলো 42টা। আপনি শাসক দলের পক্ষে কতটা আশা করতে পারেন, কতটা সিট আশা করতে পারেন আপনার মতে? 24 থেকে 27টা, 24 থেকে 27টা তৃণমূল কংগ্রেস। যদি বিজেপি কষ্ট করে 10-এর কোটায় যায়, তা 2 সংখ্যায় পৌঁছবে, নইলে 9 থেকে 10। আপনার এই চ্যানেলের মাধ্যমে বাংলার মানুষকে জানিয়ে রাখলাম, 5 তারিখে আবার আপনার কাছে আমি ইন্টারভিউ দেবো। 4 তারিখে দেবো না। 4 তারিখে এমনি সবসময় আমি খবরের সামনেই বসে থাকবো, ঠিক আছে? 4 তারিখে ইন্টারভিউ দেবো না, আপনার এই চ্যানেলের মাধ্যমে আবার বাংলার মানুষের এক্সিট পোল কতটা মিলেছে না মিলছে। আরে 2021 সালে 161, 167 থেকে 192, এমনকি 200 পর্যন্ত বিজেপিকে দেওয়া হয়েছিল। কোথায় গেল? 77-এ আটকে গেল। 7টা অলরেডি তৃণমূলে চলে এসছে, 17 বোধহয় এখন নেই। মুকুলরায় বাড়িতে শুয়ে আছেন 69টা। কাছাকাছি বিজেপির ভাঁওতা, শুভেন্দু অধিকারীর ভাঁওতা, তৃণমূলটা বিজেপিটারে তো শেষ করেছে শুভেন্দু। 42টা ক্যান্ডিডেটের মধ্যে
জয়প্রকাশ মজুমদারের কথা অনুযায়ী, যে আমি দেখলাম ওনার ইন্টারভিউ একটা ইউটিউবে, 100 বার একদম ওনার কথায় 100% সত্যি কথা। বিজেপিটারে পশ্চিমবাংলায় হাতে করে সর্বনাশ করেছে, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী গলা বসে গিয়েছে, কথা বার হচ্ছে না। সুকান্ত মজুমদার আজকে 2রা জুন উনি হুমকি দিচ্ছেন উত্তরপ্রদেশ মডেল করবেন বাংলার বুকে। লজ্জা করে না সুকান্ত মজুমদার? বাঙালি বিরোধী বিজেপি, বাঙালি বিরোধী তৃণমূল কংগ্রেস বলে ভুল বলে না, 1 নম্বর বাঙালি বিদ্বেষী, বাঙালি বিরোধী এই বিজেপি পার্টি, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছে ইনকাউন্টার হবে। ও সুকান্ত বাবু, আপনাকে বলছি, এটা পশ্চিমবাংলা, আপনার বাংলা সম্পর্কে ধারণা নেই, বাংলার সংস্কৃতি সম্পর্কে ধারণা নেই, তাই আজকের আপনি এত বড় বড় কথা বলছেন। আপনার এই কথাটা মনে রাখবো আমরা, বাংলার মানুষ মনে রাখবে। ইনকাউন্টার হবে, উত্তরপ্রদেশের মডেল হবে, উত্তরপ্রদেশ মডেল আপনারে উত্তরপ্রদেশ পাঠাবে বাংলার মানুষ। শাসক দল যদি 25টা পায় এবং বিজেপি যদি 10-এর সংখ্যায় পৌঁছায়, বাদ বাকি আসনগুলো কোন দিকে যাবে তাহলে? বাম কংগ্রেস জোট পাবে, 2-4টে সিট বাম কংগ্রেস জোট পাবে। যারা একেবারে অন্ধভক্ত তারা বলবে শূন্য পাবে, এ পাবে, ও পাবে। আমার ধারণা বিগত 13 বছর মামাটি মানুষের সরকার আসার পরে সিপিএমের কোনো ছবি দেখা যায়নি, সিপিএমের কোনো ছবি দেখা যায়নি। এবারে বাংলার বুকে সেই বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, বর্ধমান বলুন, নদিয়ায় বলুন, বামেদের, বিশেষ করে বামেদের মধ্যে আবার বললে ভুল হবে, সিপিএম পার্টিটার, বাকি যারা শরিক রয়েছে তাদেরকে হাল কী হবে বলতে পারবো না, বিশেষ করে সিপিএম পার্টিটার ভোট শতাংশ বাড়বে। সিট একটা কি দুটো পেলেও পেতে পারে, ভোট শতাংশ বাড়বে। তার প্রমাণ পঞ্চায়েতে নদিয়া জেলায় দিয়েছে, বর্ধমানে কিছুটা অংশে দিয়েছে। লড়াইতে ছিল বামেরা, একেবারে যে নেই বলা ভুল হবে। আর কংগ্রেসের অধীর চৌধুরী যদি হেরে যায়, আমি জীবনে আর জাতীয় কংগ্রেসের নাম মুখে আনবো না। আহ, নূতন একটা দল আমাদের রাজ্যে আমদানি হয়েছে, সে দলও প্রার্থী দিয়েছে 17টা জায়গায়। দলটার নাম হলো আইএসএফ। সেই আইএসএফ দলকে এবারে কোনো প্রার্থী পেতে পারে? শুনুন একটা কথা বলি, সর্বনাশের শখানা, তার নাম হচ্ছে আইএসএফ। বসিরহাট দিয়ে শুরু করি। আপনার বসিরহাট লোকসভায় বিজেপি গত বছর 4,31,000 ভোট পেয়েছিল। এবারে ওর হাফ হবে, রেখা পাত্রর হাফ হবে, ক্যান্ডিডেট হিসেবে বলছি, হাফ হবে। বাকিটা লড়াই হবে সিপিএম, হাজি নুরুল ইসলাম, তৃণমূল কংগ্রেস। এবার আইএসএফের যে মাঝখানে যে ক্যান্ডিডেট দিয়েছে, ভালো করে বুঝবেন, আমি যদি ভুল বলি বাংলার মানুষ আপনার চ্যানেলে কমেন্ট করে জানাবে, আপনি আমাকে জানাবেন। আইএসএফ ভোট কাটবে কার? আইএসএফের ক্যান্ডিডেটের ক্ষমতা নেই। বসিরহাট লোকসভা 17 লক্ষ ভোট, কম বেশি হবে। আপনার 17 লক্ষ ভোটের মধ্যে হাজি নুরুল ইসলাম, রেখা পাত্র, আক্তার বিশ্বাস আর নিরাপদ সর্দার। এই যে আইএসএফের আক্তার বিশ্বাস, ওর ক্ষমতা নেই বিজেপির ভোট কাটবে, ওর ক্ষমতা নেই 3টে থাক আর 3 লাখ থাক সিপিএমের ভোট কাটবে, ক্ষমতা নেই। যা কাটবে, আইএসএফের উদ্দেশ্যটা কি? বসিরহাট তৃণমূল কংগ্রেসের জেতা সিট, হাজি নুরুল ইসলাম ক্যান্ডিডেট, আগেও 9 সাল থেকে এমপি ছিলেন 5 বছর। মুসলমান ভোটটা, যেটা 66 থেকে 70% মুসলমান ভোট বসিরহাট লোকসভায়, সেই ভোটটা আইএসএফ কাটতে এসছে। তাহলে ভোট কাটলে কার কাটবে? তৃণমূল কংগ্রেসের ভোট কাটবে, মুসলমান ভোট কাটবে। কাটলে কি হবে? এখানে ক্ষতিটা কার করতে এসছেন? তৃণমূল কংগ্রেসের, শাসক দলের। এই প্ল্যানে আইএসএফ বামেদের সঙ্গে কোনো চক্রান্তে পড়ে জোটটা করেনি বাম কংগ্রেসের সাথে। জোট হলে একটা অন্য খেলা হতে পারতো বাংলার রাজনীতিতে। জোট করেনি মানে এর পিছনে কোনো রহস্য আছে। আগামী দিনই পাপ কোনোদিন চাপে থাকবে না, একদিন না একদিন বেরিয়ে আসবে কেন জোটটা হলো না। কিচ্ছু করতে পারবে না। 13টা না 17টা কেন্দ্রের প্রার্থী দিয়েছে আইএসএফ। একটা কেন্দ্রে জেতা তো দূরের কথা, অনেক কেন্দ্রে জামানত জব্দ হবে, অনেক কেন্দ্রে জামানত জব্দ হবে। আপনি তাহলে বলতে চাইছেন যে আইএসএফ এর কোনো প্রার্থী বিজয়ী হবে না? একটা ক্যান্ডিডেট জিতবে না ভোট কেটে, বরঞ্চ নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ 2-1টা সিটে করতে পারে। 17টাই করবে না, 2-1টা সিটে হবে। আপনি কি মনে করেন আইএসএফ যে যে সমস্ত প্রার্থী দেওয়া হয়েছে
কোনো প্রার্থী কি বিজয়ী হতে পারে? হ্যাঁ, বিজয় তো হবে তো। একটা বিজয় হবে না। একটাও বিজয়ী না, ওরা পাবে না, পাবে না। তা এসে প্রার্থী দিয়েছে শুধু কি ভোট কাটার জন্য দিয়েছে? ভোট কাটার জন্য কি ওরা ভোট সর্বনাশ করেছে। কতটা সর্বনাশ হবে সেটা ওরা নিজেরা বুঝতে পারে। ওদের পাততলায় মাটি থাকবে না। তা আইএসএফ যারা করে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি তাদেরকে কি বলতে চান? আর কি বল, ওরা সর্বনাশ তো। ওরা কোথায় দাঁড়াবে আর কি নিস্তার ঠিক পাবে না। কোনো জায়গায় ঠেক পাবে না। কোথায় গিয়ে দাঁড়াবে? দাঁড়াও না। ওই ৪ তারিখে ভোটটা হোক কোনোটা। ৪ঠা জুনের পরে ওরা কি নিশ্চিন্তে থাকতে পারবে? কোনো দিন থাকতে পারবে না। কে কোথায় থাকবে, ওই কোথায় দৌড়বে সেটা ওরা ভাষা ঠিক করতে পারবে না। এটা মনে করে রেখে দিন। কারণ হিসেবে কি বলবেন? তারা ক্ষতি করেছে? অনেক ক্ষতি করেছে, অনেক ক্ষতি করেছে। আমাদের কতটা ক্ষতি করেছে সে ওরা নিজেরাই পরে উপলব্ধি করতে পারবে না যে আমরা একই সর্বনাশ করলাম। তো দর্শক, যারা আইএসএফ এর অনুসারী আছেন তারা একটু ভাবনা চিন্তা করে দেখবেন ৪ঠা জুনের পর কি হয়। আমরা আবারও আকবর ভাইয়ের কাছে আসব। ইন্ডিয়া ব্লক নিয়ে আপনি কি বলতে চান? ইন্ডিয়া ব্লক এবারে কি ক্ষমতায় আসতে পারবে বলে মনে করেন আপনি? শোনেন, ভারতবর্ষের ২৮-২৯টা রাজ্য আর কেন্দ্রের শাসিত অঞ্চল মিলে ৫৪৩টা লোকসভা সিট। আপনি দক্ষিণের কেরালা থেকে শুরু করেন। দক্ষিণের কেরালায় ২০টা সিট। গত ১৯ সালে ভারতীয় জনতা পার্টি শূন্য ছিল। এবারে একটা নিয়ে লড়াই হচ্ছে, টাফ লড়াই হবে একটাই। ২০টাই ইন্ডিয়া পাবে, ২০টাই ইন্ডিয়া জোট পাবে। লেফট ফ্রন্ট কংগ্রেস মিলে ২০টা সিট ২০টাই দখল করবে। একটা যেটা সম্ভাবনা দেখছিলাম সেও হবে না। চলে আসুন তেলেঙ্গানায়। তেলেঙ্গানায় গত বছর বিআরএস ক্ষমতা, আগে ছিল টিআরএস, এখন হয়েছে বিআরএস, ভারতীয় একটা কি পার্টি, যাই হোক। সেই বিআরএসের কাছ থেকে কংগ্রেস বিপুলভাবে সিট সংগ্রহ করে ক্ষমতা এসছে এবং ওই পাবলিকের দেওয়া প্রতিশ্রুতি ১ মাসের মধ্যে পালন করা শুরু করিয়েছে, পরিষেবা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে। সেই জায়গায় গত ১৯ সালে ৩টে সিট পেয়েছিল বিজেপি, এবারে বিজেপির ওখানে দিচ্ছে ১২টা। কংগ্রেস ক্ষমতায় সদ্য এই ৩-৪ মাস আগে ক্ষমতা এসছে। পাগল, ভারতবর্ষের মানুষ পাগল। এক্সিট পোলে বিশ্বাস করবে? দালাল, এ মিডিয়া দালাল। ওখানে বিজেপি ওই ২টো পেতে পারে, ওখানে বিআরএস ২টো থেকে ৩টে, হায়দ্রাবাদে এমআইএম আসাউদ্দিন ওয়াইসি একটা, বাকিটা কংগ্রেস মিনিমাম ১২টা সিট পাবে ওখানে। উল্টো এখানে দিচ্ছে, কংগ্রেসের দিচ্ছে ২টো আর বাকি দিচ্ছে সব বিজেপির। কোথায় বিজেপি ওখানে? রাজস্থানের মতো জায়গায় ২৫টা সিট ক্লিন সুইপ ১৯ সালে, 25টায় 25টা। এবারে ওখানে একটা ফ্রন্টের মানে লেফটের একটা জিতবে, শিকর সিপিএম জিতবে ওখানে। বাকি 8টা সিটে, কম করে 8টা সিটে জাতীয় কংগ্রেস জিতবে। নাগর কেন্দ্র, রাজস্থানের নাগর কেন্দ্রে হনুমান বেনিওয়াল গতবারে এনডিএর সাথে ছিল, এবারে ওই কৃষকদের বিরুদ্ধে মোদী সরকার যে ব্যবস্থা নিয়েছে, অন্যায় আইন এনেছিল, তার বিরুদ্ধে হনুমান বেনিওয়াল চলে এসছেন ইন্ডিয়া জোটে। উনি নিজেই দাঁড়িয়েছেন সম্ভবত নাগর লোকসভা কেন্দ্রে, উনি জিতছেন। রাজস্থানের মতন জায়গায় 9 থেকে 10টা সিট ইন্ডিয়া জোট জিতবে। ওখানে 25-এ 25। ভারতবর্ষের মানুষ পাগল। যুগের পরিবর্তন হচ্ছে, নরেন্দ্র মোদীর নীতির পরিবর্তন হয়েছে, নরেন্দ্র মোদীর এবারে প্রচারে ভাষার পরিবর্তন হয়েছে। বাজে বাজে ভাষা বলেছে মঞ্চে দাঁড়িয়ে, বাজে বাজে। যতটা এক একটা দফা এগিয়েছে, হারের আভাস মোদী পেয়ে গিয়েছিলেন, বিজেপি পেয়ে গিয়েছিলেন। ওই জন্য মঞ্চে দাঁড়িয়ে হিন্দু মুসলমান, হিন্দুদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলমানদের দিয়ে দেবে, মুসলিম লীগের ছায়া দেখছি জাতীয় কংগ্রেসের এজেন্ডা, ইন্ডিয়া জোটের ইশতেহারে। বাজে বাজে কথা বলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যা আমার 50 বছর বয়স, জীবনে আমি শুনিনি এরকম কোনো প্রধানমন্ত্রীর। আমি ইন্দিরা গান্ধীর ভাষণ থেকে শোনা শুরু করেছি, আমার যখন 6 বছর বয়স, তখন থেকে আমি রাজনীতির খবর নেওয়া শুরু করেছি। 6 বছর বয়স, কৌতূহল বশত। আমি কোনো ভাঁওতাবাজি কথা বলি না। সেই মিথ্যা, একজন মিথ্যাবাদী নোংরা প্রধানমন্ত্রী বুঝতে পারবে 4 তারিখ 12টার পর থেকে। আপনারা তৈরি থাকুন সংবাদ মাধ্যম। সব মিলিয়ে আপনি বলতে চাইছেন যে
ইন্ডিয়া বলা কত সিট পেতে পারে? ইন্ডিয়া জোটের মধ্যে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসকে আমি বাইরে রাখলাম। উনি তো অবশ্যই উনি নিজে ঘোষণা করেছিলেন প্রথমে বাইরে থেকে সমর্থন করবেন, পরে আবার বলেছেন যে না ঢুকবো, মন্ত্রিসভায় ঢুকবে। আমার বিশ্বাস, সবচেয়ে বড় কথা, আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি, আল্লাহ বলে বিশ্বাস করি। ক্ষমতায় আল্লাহ পাক বসায়, আল্লাহ পাক ক্ষমতাচ্যুত করেন। আমার বিশ্বাস ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবেন। জোটের ফলপ্রসূত বৈঠকে সিদ্ধান্ত হবে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে চাইবো আমাদের বাংলার তৃণমূল কংগ্রেস মন্ত্রিসভায় যোগ দেবেন। আমরা তাতে খুশি হব, সমর্থন করব। ইন্ডিয়া জোট 283 থেকে 300-র কাছে, 300 পার হবে আমি বলতে পারবো না, 300-র মধ্যে 299 হলেও হবে। ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে। দয়া করে আপনার সংবাদ মাধ্যম যে বক্তব্য আজকে আমি দিচ্ছি, যে ইন্টারভিউ আপনার কাছে দিচ্ছি, সারা বাংলায় যেন পৌঁছে যায় সেই ব্যবস্থা আপনারা করেন। আমি বলছি ইন্ডিয়া জোট, বিজেপি একা 181 হবে না, বিজেপি একা 180টা হবে, 81টা হবে না, 80-র মধ্যে থাকবে ইন্ডিয়া জোট। আপনি মহারাষ্ট্র নিয়ে চিন্তা করেন দিনই, মহারাষ্ট্রে কি নোংরা রাজনীতি বিজেপি করলো। সিন্ধে শরদ পাওয়ারের কাছ থেকে ভাঙিয়ে নিল অজিত পাওয়ারকে, এনসিপি। উদ্ধব ঠাকরে শিবসেনাকে ভাঙিয়ে সিন্ধেরে নিল, মুখ্যমন্ত্রী করে দিল। যে মহারাষ্ট্রের একজন ভালো লোক দেবেন্দ্র ফডনবিস, বিজেপির মধ্যে ভালো ভালো তো একজন দুজন দেখি, তার মধ্যে নীতিন গডকরি আছেন, তাই সেই দেবেন্দ্র ফডনবিসের চাকর বানিয়ে দিল আর একনাথ সিন্ধেরে রাজা বানিয়ে দিল এই বিজেপি। মহারাষ্ট্রের মানুষ, আমি গিয়েছি মহারাষ্ট্রে 3-4 বার, ওখানকার মানুষ, বহু মানুষের সঙ্গে কথা বলেছি, আপনি বিশ্বাস করবেন না, এবারে যে ওই সিম্পেথি ভোট শরদ পাওয়ার উদ্ধব ঠাকরে পাবে, সাথে কংগ্রেস, গত বছরে 7টা না 8টা বাদে তো সবই বোধহয় নিয়ে নিয়েছিল, 41টা নিয়েছিল এনডিএ জোট, তখন উদ্ধব এনডিএতে ছিলেন। এবারে খুব কম করে হলেও 25 থেকে 30টা সিট ইন্ডিয়া জোট পাবে, 25 থেকে 30টা ইন্ডিয়া জোট পাবে। এইবার এর মাঝখানে এত কথা বলার পরেও একটা জায়গায় আমাদের ভয় আছে, একটা জায়গায় আমাদের সন্দেহ আছে। নরেন্দ্র মোদী সরকার 14 সালে আসার পরে সুপ্রিম কোর্টের জজ থেকে শুরু করে, হাইকোর্টের জজ থেকে শুরু করে, আমলা মহলে বড় বড় আইপিএস আইএএস অফিসারদের যেসব দায়িত্বে যাদের দিয়েছেন, বেশিরভাগ সব বিজেপির কাজ বিক্রি, সবাই না, বেশিরভাগ। নইলে নির্বাচন কমিশনার, আজকে ভোট হয়েছে, 1 জুন ভোট হলো, 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে জানাতে হবে কত শতাংশ ভোট পড়লো। আমরা সবাই দেখলাম বসিরহাট লোকসভায় 76% ভোট পড়েছে, 1-2% এদিক ওদিক হতে পারে। নির্বাচন কমিশনার 2 দিন পরে ঘোষণা করবেন 1-2% এদিক ওদিক হবে, উনি হঠাৎ বলে দিচ্ছেন 85% ভোট পড়েছে বসিরহাট লোকসভায়। ধরুন, এটা উদাহরণ দিচ্ছি আমি আর কি, প্রথম দফার ভোটের 11 দিন পর ডিক্লেয়ার করেছেন। এই যে পঞ্চম দফা, ষষ্ঠম দফা পর্যন্ত 1,07,00,000 ভোট উনি বেশি বলেছেন, পরিসংখ্যান ছাড়া, ভোট পোলিং ছাড়া। এই 1,07,00,000, আমার কাছে কাগজ আছে, সংবাদ মাধ্যমের কাগজ আছে, এই সময় বর্তমান সব আছে। 1,07,00,000 ভোট যেটা বেশি, শুধু আমি নই, ভারতবর্ষের বিরোধী জোটে যারা আছেন, ইন্ডিয়া জোটের বড় বড় নেতাদের, যা আজকেও আমি দেখলাম, জয়রাম রমেশ থেকে শুরু করে পবন খেরা, হ্যাঁ, সবার বক্তব্য শুনলাম, এই জায়গাটায় সন্দেহ আছে। যদি নির্বাচন কমিশনার যুক্ত থাকে কোনো অপরাধের সাথে, তাহলে এসব এক্সিট পোল খেটে যাবে, আমাদের মুখ ভোতা হয়ে যাবে, বাংলার মানুষ হতাশায় ভুগবে, এছাড়া আর কিছু না। নইলে এক্সিট পোল মিথ্যে মিথ্যে মিথ্যে। সো দর্শক, আপনারা কি মনে করেন এ বিষয়ে কমেন্টে সরাসরি লিখে জানাবেন। জোট সরকার হচ্ছে না মোদি সরকার এবারে সরকার গঠন করছে, এ বিষয়ে আপনারা কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকেন XYZ বাংলা নিউজ।